হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব ক্লাস 10-এর জীবনবিজ্ঞান যে বইটা আছে, জীবনবিজ্ঞান সাঁতরা প্রকাশনীর জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয়। এই বইয়ের সেকেন্ড চ্যাপ্টারের যে অনুশীলনীগুলো আছে, জীবনের প্রভাবমানতা যে সেকেন্ড চ্যাপ্টারটা আমাদের আছে, সেকেন্ড চ্যাপ্টারের অনুশীলনীর কোশ্চেনগুলো আজকে আমরা করব। ঠিক আছে, কী বলছে দেখো, যে সেকেন্ড চ্যাপ্টারের তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের কিছু প্রথম কিছুটা পার্ট তোমাদের হয়তো প্রথম পরীক্ষায় হয়ে গিয়েছিল, এবং আমাদের আর কিছু পার্ট আছে যেটা সেকেন্ড পরীক্ষায় হবে, জনগণের থেকে সেকেন্ড পরীক্ষায় হবে। কিন্তু আমি এখানে তোমাদের সবটাই করে দেবো। ঠিক আছে, এখানে মূলত আমি তোমাদের সবটাই করে দেবো। তোমাদের আলটিমেটলি তো ফাইনাল পরীক্ষায় বা মাধ্যমিকের সময় তোমাদের তো এগুলো লাগবে টেস্ট পরীক্ষায়, সেজন্য সবটাই একটা ভিডিওতেই করে দিচ্ছি। ঠিক আছে, দুটো ভিডিও আর করলাম না, পুরো চ্যাপ্টারটা নিয়েই তো তোমার আগের পরীক্ষার এবং এই পরীক্ষার জনন যেটা, সবটা নিয়েই তো আছে। তার জন্য জিন মূলত কোনটির অংশ? জিন মূলত হচ্ছে ডিএনএর অংশ। মানুষের বা মানবদেহে অটোজোমের সংখ্যা কয়টি? মানবদেহে অটোজোমের সংখ্যা 44টি। ঠিক আছে, মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ অনুকুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। উত্তর হবে 1। ক্রোমোজোমে অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলিকে কী বলা হয়? অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলিকে বলা হয় ক্রোমোমিয়ার। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকলে তাকে কী বলা হয়? তাকে বলা হয় টেলোসেন্ট্রিক। কী বলা হয়? টেলোসেন্ট্রিক। তারপরে কী আছে? স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের কোথায়? স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের গৌণ খাঁজে। ক্রোমোজোমে আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? আম্লিক প্রোটিনে থাকে ট্রিপ্টোফ্যান। কী থাকে? ট্রিপ্টোফ্যান। ঠিক আছে, তারপরে 8 দাগের কোশ্চেন কী বলছে? 8 দাগের কোশ্চেনটা বলছে কোন কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলা হয়? মাইটোসিস কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলা হয়। তারপরে কি বলছে? যে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয়? কোন দশায় বেম গঠিত হয়? মেটাফেজ দশায় বেম গঠিত হয়। কোন প্রকার জননে মাইটোসিস ও মিয়োসিস দুই প্রকার কোষ বিভাজনই দেখা যায়? ঠিক আছে, কী বলছে কোশ্চেনটা? যে কোন প্রকার জননে মাইটোসিস ও মিয়োসিস দুই প্রকার কোষ বিভাজনই দেখা যায়? এটা উত্তরে কী হবে? এটা কিন্তু যৌন জননে। ঠিক আছে, কী উত্তর হবে? যৌন জননে। নিম্নলিখিত কার ক্ষেত্রে খণ্ডীভবন দেখা যায়? স্পাইরোগাইডার খণ্ডীভবন দেখা যায়। এটা তোমাদের কিন্তু এইবারের পরীক্ষায় আছে এখান থেকে। তারপরে বলছে যে নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নিজের কোনটি সঠিক? নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নিজের কোনটা সঠিক? 5C যুক্ত শর্করা, অপশান ডি 5C যুক্ত শর্করা, N2 যুক্ত ক্ষারক, ফসফরিক অ্যাসিড, নিউক্লিওটাইড। ঠিক আছে, এই অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, যাদের সাঁতরার বই নেই তারা কিন্তু কী করবে বলো তো? তারা কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদের খাতায় কিন্তু লিখে নেবে। ঠিক আছে, প্রতিটা কোশ্চেনই কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো কী বলছে, তুমি মাইটোসিস, তারপরে কোশ্চেন কী বলছে যে তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে। দশাটি হলো কোনটি? দশাটি হলো অ্যানাফেজ। বলছে ফুলের কোন অংশ পরাগযোগের জন্য কীটপতঙ্গদের আকর্ষণ করে? কোন অংশ বলো তো? ফুলের পাপড়ি কিন্তু। বলছে ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে? কী হবে এটা? সেন্ট্রোমিয়ার। বলছে ইথার পরাগযোগ সম্পর্কিত নিজের কতগুলি বক্তব্য সঠিক? ঠিক আছে, নিজের কতগুলি বক্তব্য সঠিক হবে সেটা আমাদের লিখতে হবে। বলছে এখানে কী কী আছে? ইথার পরাগযোগে বাহকের প্রয়োজন হয়। তারপরে বলছে ইথার পরাগযোগের ফলে উৎপন্ন অপত্য উদ্ভিদে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। ইথার পরাগযোগের বাহক নির্ভরশীল না হওয়ায় পরাগরেণুর অপচয় কম হয়। আর কি আছে? আর বলছে ইথার পরাগযোগের বাহক নির্ভরশীল হওয়ায় পরাগরেণুর অপচয় বেশি হয়। এর মধ্যে কিন্তু প্রথমটা সঠিক, দ্বিতীয়টা সঠিক এবং চতুর্থটা সঠিক। তার মধ্যে 3টে সঠিক আছে, মানে উত্তর হবে 3। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনে কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, তারপরে বলেছে কি যে কোন দশায় ক্রোমোজোমগুলির বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে? এটা কোন দশায় হবে? এটা হচ্ছে মেটাফেজ দশায়। মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোম থাকে কয়টি? সেক্স ক্রোমোজোম থাকে কিন্তু 2টি, এক্স এবং ওয়াই, বা এক্স এক্স বা এক্স 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 বা এক্স ওয়াই থাকে। কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের দুই বিপরীত মেরুর দিকে ধাবমান হয়? কোন দশায় বলছে? অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ দশায় কিন্তু বিপরীত দিকে ধাবমান হয়। মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতর মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? এটা কী হবে? 44+XY। অযৌন জননে সম্পন্ন করে একটা প্রাণীর নাম কি? একটা প্রাণী হচ্ছে অ্যামিবা।
বলছে তারপরে কি স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি? এটা হলো XX। ঠিক আছে, নেক্সট পেজে কি বলছে দেখো, বলছে যে মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? কী কী অপশান দিয়েছে? বলছে দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুরণ ঘটায়, জীবের জননাঙ্গের ও ভ্রূণের বৃদ্ধি ঘটায়। আর কি বলেছে? বলছে বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। আর কি দিয়েছে? আর বলেছে কোনো প্রাণীর দেহে কোনো অঙ্গহানি ঘটলে সেটি পুনরুৎপাদন করে। এর মধ্যে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। দুটি গ্যামেটের মিলনকে কী বলা হয়? বলা হয় নিষেক। দুটি গ্যামেটের মিলনকে বলা হয় নিষেক। বলছে নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? সে কোন ডিএনএর গঠনগত উপাদান নয় কোনটি? সেটা হচ্ছে থাইমিন ক্ষারক। বলছে নিজের কোন জোটটি সঠিক? নিজের কোন জোটটি সঠিক হবে? এখানে অনেকগুলো অপশান আছে। কোরাগতগম ইস্টের কোরাগতগম, এটা কোন জোটটি সঠিক? তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু সঠিকভাবে ইস্টের কোরাগতগম আমরা পড়েছিলাম। ইন্টারফেজ দশায় উপদশাগুলির পর্যায়ক্রমিক কোনটি? পর্যায়ক্রম কোনটা হচ্ছে? অপশান এ G1S G2। মাইটোসিস বিভাজনের কোষ বিভাজনের স্থায়ী দশা কোনটি? মাইটোসিস কোষ বিভাজনের স্থায়ী দশা হচ্ছে কোনটা? প্রোফেজ দশা হচ্ছে স্থায়ী দশা। এই ছিল আমাদের সমস্ত MCQ এর উত্তর। এবার আমরা দেখব একটু SAQ উত্তরগুলো আমরা একটু দেখব। কি বলছে SAQ এর? বলছি এস দশায় কী সংশ্লেষণ ঘটে? এস দশায় কিন্তু ডিএনএ সংশ্লেষণ ঘটে। কি হয়? ডিএনএ সংশ্লেষণ ঘটে। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে যে জিন কোথায় থাকে? জিন থাকে ক্রোমোজোমে। জিন কোথায় থাকে? পাশে লিখে দিচ্ছি, ক্রোমোজোমে থাকে। ক্রোমোজোমে থাকে। যে কোথায় আরএনএ জিন রূপে কাজ করে? এই যে কোথায় আরএনএ জিন রূপে কাজ করে বলবে উদ্ভিদ ভাইরাস এবং কিছু প্রাণী ভাইরাসে। মূলত উদ্ভিদ ভাইরাস, এটা হচ্ছে মূলত উদ্ভিদ ভাইরাসে এবং কিছু প্রাণী ভাইরাসে, এবং কিছু প্রাণী ভাইরাসে কিন্তু থাকে। যেমন একটা উদাহরণ হচ্ছে করোনা ভাইরাস। ঠিক আছে, একটা উদাহরণ হচ্ছে করোনা ভাইরাস কিন্তু। ঠিক আছে, করোনা ভাইরাসে কিন্তু ছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে মানুষের ক্রোমোজোম সংখ্যা কয়টি? মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে তোমার 46টি। কয়টি? 46টি মানুষের ক্রোমোজোম সংখ্যা। 44টি অটোজোম থাকে তার মধ্যে। মানুষের পুরুষের সেক্স ক্রোমোজোম কীভাবে প্রকাশ করা হয়? XY দিয়ে, X আর Y দিয়ে। ঠিক আছে, তারপরে বলছে ক্রোমোনিমার পুঁতি দানার মতো অংশগুলিকে কী বলা হয়? বলছে ক্রোমোমিয়ার বলা হবে। কী বলা হবে? ক্রোমোমিয়ার। লেখার জায়গা নেই এখানে। ক্রোমোমিয়ার। ঠিক আছে, বলছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার কোথায় অবস্থান করে? বলছে ক্রোমোজোমের মাঝখানে। কোথায় অবস্থান করে? ক্রোমোজোমের মাঝখানে। ঠিক আছে, এই উত্তরটা তোমরা লিখে নাও, আমি এখানে লিখে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 7 কী হবে? ক্রোমোজোমের মাঝখানে। ক্রোমোজোমের মাঝখানটা 7 দাগের অ্যান্সার, 2 দাগের 7। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন দেখো আমাদের কী বলছে এখানে? বলছে যে স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে কী বলা হয়? স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। কী বলা হয়? স্যাট ক্রোমোজোম। কোশ্চেন নাম্বার 8। এটা থেকে উত্তর তাহলে কী হবে? উত্তর হবে স্যাট, অনুসারে আকার স্যাট ক্রোমোজোম। আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা বইতে বা খাতায় লিখে নাও। ক্রোমোজোম, স্যাট ক্রোমোজোম। ঠিক আছে, তারপরে কি বলছে? ডিএনএ নাইট্রোজেন বেস দুটি কী কী? ডিএনএ নাইট্রোজেন বেস যে পিউরিন আর পিরিমিডিন। কী হবে উত্তর? পিউরিন ও পিরিমিডিন। আর একটা উত্তর কি? পিরিমিডিন। পিউরিন ও পিরিমিডিন। তারপরে কি বলেছে? যে প্রাণীকোষের কোন অঙ্গাণু কোষ বিভাজনকালে বেম গঠন করে? কোন অঙ্গাণু? এটা হচ্ছে সেন্ট্রোজোম। 10 থেকে উত্তর কী হবে? সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কিন্তু বেম গঠন করে। ঠিক আছে, তারপরে বলেছে ভ্রূণের পরিস্ফুরণকালে কী ধরনের কোষ বিভাজন দেখা যায়? ভ্রূণের পরিস্ফুরণকালে দেখা যায় মাইটোসিস কোষ বিভাজন। কী দেখা যায়? মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। তারপরে বলেছে কি 12 দাগের কোশ্চেন,
একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয় কোন প্রকার কোষ বিভাজনে? কোন প্রকার কোষ বিভাজনে? এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনে। কি হয়? মিওসিস কোষ বিভাজনে। মিওসিস কোষ বিভাজনে। মিওসিস কোষ বিভাজনে কিন্তু একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। তারপরে বলেছে যে 13 দাগের কোশ্চেন কি বলছে, যে ক্রোমোজোমের ক্রোমাটিন দ্বয় পরস্পর কোথায় সংলগ্ন থাকে? ক্রোমোজোমের ক্রোমাটিন দ্বয় পরস্পর কোথায় সংলগ্ন থাকে? উত্তর হবে সেন্ট্রোমিয়ারে। ঠিক আছে, উত্তর হবে কি? সেন্ট্রোমিয়ারে। সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে 14 দাগের কোশ্চেন, কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে? কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিওলাসের কী ঘটবে? বিলুপ্তি ঘটে। এটা হচ্ছে প্রবেশ দশায়। কোন দশায়? প্রোফেজ। পয়রাবলকার ফয়েকার বর্গীর্য, প্রবেশ দশায়। তারপরে কোশ্চেন নম্বর 15 কী বলছে? কোন অঙ্গাণু উদ্ভিদ কোষের কোষ বিভাজনকালে বেম গঠন করে? তাহলে উত্তর 15 থেকে কী হবে? মাইক্রোটিউবিউল। কী উত্তর হবে? মাইক্রোটিউবিউল। ঠিক আছে, মাইক্রোটিউবিউল। তারপরে 16 থেকে বলছে যে কোষচক্রের চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কী ঘটবে? এই উত্তরটা দেখে নাও তোমরা একটু। এই যে দেওয়া আছে, উত্তরটা এখানে দেওয়া আছে যে কোষচক্রের বিভিন্ন বিন্দুতে যেমন G1H এবং G2 নিয়ন্ত্রণ নষ্ট হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, যা পরবর্তীকালে টিউমার সৃষ্টি করে। টিউমার কখনো কখনো ম্যালিগন্যান্ট বা ক্ষতিকর হলে ক্যান্সার সৃষ্টি হতে পারে। এই বইটি তোমরা 46 পাতায় এটা পেয়ে যাবে। ঠিক আছে, এইটুকু কিন্তু তোমাদের লিখে দিতে হবে। ঠিক আছে, এই কাজটা কিন্তু হতে পারে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে অযৌন জনন, এখান থেকে কিন্তু জনন শুরু হচ্ছে। যে অযৌন জননের একক কী? অযৌন জননের একক হচ্ছে, আমরা জানি কি, রেণু। তাই তো, অযৌন জননের একক হচ্ছে কি? রেণু। তাহলে কোশ্চেন নম্বর 17 উত্তর কী হবে? রেণু। কোশ্চেন নম্বর 17 উত্তর কী হবে? রেণু। বলছে যৌন জননের একক কী? অযৌন জননের একক যদি রেণু হয়, তাহলে যৌন জননের একক হচ্ছে 18 থেকে বলছে গ্যামেট। কি উত্তর হবে? গ্যামেট। গ্যামেট কিন্তু অ্যান্সার। তারপরে বলেছে যে কোন প্রাণীর বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়? কোন প্রাণীর বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন? এটা উত্তর হবে 19 দাগের উত্তর, এটা হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম। তারপরে বলেছে এই কোশ্চেন নাম্বার 20 দাগে কী বলছে? কোন প্রাণীর পুনরুৎপাদন ঘটে? এগুলো কিন্তু সব জননের কোশ্চেন। কোন প্রাণীর পুনরুৎপাদন ঘটে? এটা হচ্ছে প্ল্যানেরিয়া। উত্তর কী হবে? প্ল্যানেরিয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন কী বলছে যে কোরকের মাধ্যমে বংশবিস্তার করে কোন ছত্রাক? কোরকের মাধ্যমে বংশবিস্তার করে কোন ছত্রাক? দেখে না উত্তরটা কী হবে? উত্তর কী হবে? ইস্ট। তাই তো, কোরকের মাধ্যমে বংশবিস্তার করে হচ্ছে, কোরকের মাধ্যমে দেখে নাও, বইতে দেখে নাও তোমরা একটু এটা উত্তরটা, যে কোরকের মাধ্যমে বংশবিস্তার করছে। কারণ ইস্টের কী থাকে? কোরকোদ্গম থাকে না? আমরা পড়েছিলাম কি ইস্টের? কোরকোদ্গম। তাহলে কোরকের মাধ্যমে বংশবিস্তার করছে কে? এই যে কোরকের মাধ্যমে বংশবিস্তার করে, দেখে নাও তোমরা বই দেই, যে কোরকের মাধ্যমে বংশবিস্তার করছে কে? কোরকের মাধ্যমে বংশবিস্তার করে হচ্ছে ইস্ট। তাই তো, তাহলে উত্তর কী হবে? এটা হবে উত্তর ইস্ট হবে। তাই তো, তো কোশ্চেন নাম্বার 21 উত্তর হবে ইস্ট। তারপরে বলেছে কি খর্বধাবকের সাহায্যে অঙ্গজনন হয় কোন উদ্ভিদের? এটা হচ্ছে টোপাপানা। কি উত্তর হবে? টোপাপানা। খর্বধাবকের সাহায্যে বংশবিস্তার করে। তারপরে বলেছে জনুক্রম দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও। জনুক্রম দেখা যায়, এটা হচ্ছে ফার্নের জনুক্রম দেখা যায়। তার উত্তর হবে কি? ফার্নের এমনি বড় কোশ্চেন হিসাবে পরীক্ষা আসে। ফার্নের জনুক্রম দেখা যায়। বলছে কর্ষণ দ্রবণে কী কী হরমোন দেওয়া হয়? কর্ষণ দ্রবণে কী কী হরমোন দেওয়া হয়? অক্সিন এবং সাইটোকাইনিন। কী দেওয়া হয়? অক্সিন, অক্সিন ও সাইটোকাইনিন। অক্সিন ও সাইটোকাইনিন। তারপরে বলছে এমব্রয়েড কি? এমব্রয়েড কি বলবো? মাইক্রো প্রোপাগেশন প্রক্রিয়ায় ক্লাসের বৃদ্ধি করানোকে এমব্রয়েড বলা হয়। দেখে নাও, এটা বইতেও আছে, একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি।
এমব্রয়েড কাকে বলা হয়, তাই তো? এই যে এটাই লিখে দেবে এমব্রয়েডটা কি, যে লিখবে যে মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতির একটা স্টেপ, তাই বলবে মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে ক্লাসের বৃদ্ধি ঘটনাকে বলা হয় এমব্রয়েড বা ভ্রূণ গঠন। এমব্রয়েড বা ভ্রূণ গঠন কী বলছে, যে মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে ক্লাসের বৃদ্ধি ঘটনাকে বলা হয় এমব্রয়েড বা ভ্রূণ গঠন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, এমব্রয়েড কী তো বললাম, এবার নেক্সট কোশ্চেন কী বলছে, যে কোন প্রাণীতে, কী বলছে লাস্টের কোশ্চেনটা বলছে কোন প্রাণীতে অঙ্গজ ও অযৌন জনন দেখা যায়, কোন প্রাণীতে অঙ্গজ এবং অযৌন জনন দেখা যায়, উত্তর হবে 25টা তো বললাম, আর 26টার উত্তর হবে কি, 26টার উত্তর হবে কিন্তু তোমার হচ্ছে কি উত্তর হবে প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়া। ঠিক আছে, উত্তর হবে কি প্ল্যানেরিয়া। তারপরের কোশ্চেনগুলো দেখে নাও কী বলছে, বলছে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ কোষ বিভাজনে ব্যোমতন্তু ক্রোমোজোম গঠিত হয় না, তাই কী হবে, কোশ্চেন নম্বর 27, এটা হবে অ্যামাইটোসিস, উত্তর কী হবে অ্যামাইটোসিস। ঠিক আছে, অ্যামাইটোসিস হচ্ছে অ্যান্সার। মানুষের মধ্যে যদি মিয়োসিসের পরিবর্তে মাইটোসিস প্রক্রিয়া দ্বারা যা গ্যামেট উৎপাদন করা হতো, তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোম সংখ্যা কত হতো, তবে 88। ঠিক আছে, ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম, এটা কী হবে ডিএনএ অণুর। জীবজগতে ভারসাম্য রক্ষা করা ড্যাশ গুরুত্ব, জীবজগতে ভারসাম্য রক্ষা করা এটা কিন্তু কী হবে উত্তর হচ্ছে জননের গুরুত্ব, তাই তো না, জননের গুরুত্ব জননের গুরুত্ব। ঠিক আছে, বলে যে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে, যে মাইটোসিস, উত্তর কী হবে মাইটোসিস, মাইটোসিস। বলে ড্যাশ কোষ বিভাজন প্রজাতির ক্রমশ সংখ্যা ধ্রুবক রাখে, এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন, মিওসিস। বলছে কনজুগেশন পদ্ধতিতে উৎপাদিত প্রথম কোষটিকে ড্যাশ বলা হয়, প্রথম কোষটিকে কী বলা হয় জাইগোস্পোর। 33 দাগের কোশ্চেন, কী উত্তর হবে জাইগোস্পোর। 33 দাগের কোশ্চেনের উত্তর কী হবে তাহলে জাইগোস্পোর, এখানে লিখে নেবে, লেখার জায়গা নেই, আচ্ছা কোন ড্যাশ বলে এখানে লিখছি জাইগোস্পোর, জাইগোস্পোর। নিউক্লিওটাইড হলো 5 কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেনযুক্ত বা এন্টুযুক্ত কি, এটা এন্টুযুক্ত কিন্তু ক্ষারক, কী হবে ক্ষারক ও ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠন। ড্যাশ ইন্টারফেস দশায় সর্বোচ্চ ঘনীভূত অবস্থায় থাকার কারণে গাঢ় বর্ণে রঞ্জিত হয়, এটা কি উত্তর হবে, এটা হচ্ছে ক্রোমাটিন। কী হবে ক্রোমাটিন ইন্টারফেস দশায় সর্বোচ্চ ঘনীভূত অবস্থায় থাকার কারণে গাঢ় বর্ণে রঞ্জিত হয়। কোশ্চেন নাম্বার 36-এ কী বলছে, ড্যাশ বিশেষ মেরুত্বযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, এটা কী হবে টেলোমিয়ার, উত্তর কী হবে টেলোমিয়ার। তারপরে কী বলে যখন সত্য মিথ্যা লিখতে বলছে, সত্য মিথ্যায় প্রথমটা কী হবে, কোশ্চেন নাম্বার 37 কী বলছে, মাইটোসিস কোষ বিভাজনের ক্রসিং ওভার ঘটে, এটা কিন্তু মিথ্যা। তারপরে বলছে যে এটা মিথ্যা কিন্তু ক্রস চিহ্ন দিয়ে দিলাম, আর সত্যটা ছিল টিক চিহ্ন মারব। হাইডার আছে ক্রোকোদ্গমের সাহায্যে জনন সম্পন্ন হয়, এটা কিন্তু কোশ্চেন নাম্বার 38, যেটা কিন্তু সত্য। বলছে গ্রাফটিং এক ধরনের অঙ্গজ জনন, এটাও কিন্তু সত্য। তারপর যে ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, কোশ্চেন নাম্বার 40, এটা কী হবে, এটা কিন্তু মিথ্যা হবে, তাই তো এটা কিন্তু মিথ্যা। তারপরে কি বলছে ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে, এটাও কিন্তু মিথ্যা। তারপরে বলছে হ্যাপ্লয়েড, কোশ্চেন নাম্বার 42 কী বলছে, হ্যাপ্লয়েড অণু উৎপাদন করার সময়, ঠিক আছে বলছে কি যে হ্যাপ্লয়েড অণু রেণু উৎপন্ন করার জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে, 42-এর দাগ, এটাও কিন্তু মিথ্যা। বলছে কোষচক্রের ইন্টারফেজের G2 উপদশায় ডিএনএ সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উৎসেচক তৈরি হয়, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 43, এটা হচ্ছে সত্য, এটাও মিথ্যা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 44-এ কী বলছে, প্রাণী কোষের মাইটোসিসের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমে মেরুবর্তী চলন ঘটে, এটা হচ্ছে সত্য। ঠিক আছে, আর হ্যাপ্লয়েড প্রকৃতির হওয়ার জন্য চলন কোষে কোনো সমস্ত ক্রোমোজোম থাকে না, এটা কিন্তু
মিথ্যা। তারপরে কোশ্চেন নাম্বার 46-এ কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 46 কী বলছে, কোশ্চেন নাম্বার 46 বলছে যে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কি বলছে যে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ভি আকৃতির হয় আর সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম এল আকৃতির হয়, এল আকৃতি। খন্ডিভবন স্পাইরোগাইডা ক্রোকোদ্গম ইস্ট। তারপর বলছে জি1 দশা আরএনএ সংশ্লেষ, এস দশায় কী হয়, এই দশায় হচ্ছে ডিএনএ সংশ্লেষ ঘটে, তাই তো। তারপরে বলেছে প্রোভেজের নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি, প্রোভেজের নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি ইস টু ড্যাশ নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের প্রাদুর্ভাব, এটা কী হবে, টেলোফেজ, তাই তো, টেলোফেজ। তারপরে বলছে মাইটোসিস ভ্রূণমূল, মিওসিস কী হবে, এটা মিওসিস কিন্তু হবে কাণ্ড। জোর কলম আম, জবার ক্ষেত্রে কী হবে, জবার ক্ষেত্রে কোন কলম হয়, জবার ক্ষেত্রে কিন্তু আমাদের সরি একটু ভুলে গেল, কোশ্চেন নম্বর 50-51। আচ্ছা, জোর কলম যদি আমের ক্ষেত্রে হয়, এটা জবার ক্ষেত্রে কিন্তু শাখা কলম হবে, শাখা কলম বা গ্রাফটিং, শাখা কলম বা গ্রাফটিং। তবে বিষাদৃশ্যটি লিখতে হবে, তার বিষাদৃশ্য কোনটা হবে, বলছে ইউরাসিল সাইটোকাইনিন অ্যাডেনিন থাইমিন, ইউরাসিল সাইটোসিন অ্যাডেনিন আর থাইমিন। দেখো এর মধ্যে কোনটা আলাদা দেখে নিই একটু, আমরা ডিএনএ আরএনএ দেখতে গেলেই পেয়ে যাবো আমরা, ডিএনএ আরএনএ যদি চেক করা যায় কার মধ্যে কোনটা থাকে সেটা বের করলে হয়ে যাবে। কী বলছে সাইটোসিন, থাইমিন, অ্যাডেনিন, গুয়ানিন, তাই তো। এর মধ্যে এখানে গুয়ানিনটা দেখো নেই, সাইটোসিন, ইউরাসিল, অ্যাডেনিন আছে আর থাইমিন আছে, থাইমিন আছে এর মধ্যে, সাইটোসিন আছে, অ্যাডেনিন আছে আর ইউরাসিল, ইউরাসিলটা এর মধ্যে নেই। ইউরাসিলটা কার মধ্যে থাকে, আরএনএতে ইউরাসিল থাকে, তাই তো। তাহলে এর মধ্যে বিষাদৃশ্য কোনটি, ইউরাসিলটা হচ্ছে বিষাদৃশ্য, ঠিক আছে। তারপরে বলছে কি মাদার, পলাশ, ভুট্টা আর শিমুল, এর মধ্যে হচ্ছে ভুট্টা হচ্ছে আলাদা। তারপর বলছে নিচের চারটির মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেটা কী হবে সেটা বলতে হবে, ঠিক আছে। দেখে নাও সেটা কী হবে, বলছে মেটাসেন্ট্রিক, মনোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। এর মধ্যে মনোসেন্ট্রিকটা কিন্তু আলাদা, তাই তো। তারপরে দেখো কী বলেছে যে প্রতিপাদক কোষ, সহকারী কোষ, ভ্রূণস্থলে আর নির্ণীত নিউক্লিয়াস, প্রতিপাদক কোষ, সহকারী কোষ, ভ্রূণস্থলে আর নির্ণীত নিউক্লিয়াস। তারপরে একটা কোশ্চেনটা দেখো কী বলছে, বামের স্তম্ভ ডানের স্তম্ভটা একটু ঝটপট, তারপরে ওটা বলছি। বামের স্তম্ভ ডানের স্তম্ভ কী বলছে, বলছে জনুক্রম দেখা যায়, এটা কিন্তু ফার্ন গাছে, তাই তো, জনুক্রম দেখা যায় ফার্ন গাছে। তারপরে বলছে বেমের বিষুব অঞ্চলে ক্রোমোজোম অবস্থান করে, এটা কিন্তু মেটাফেজ দশায়, অপশান ডি, ঠিক আছে। তারপরে কী আছে, খর্বধাবক দেখা যায় কচুরিপানায়, মানে এটা হবে 3, ঠিক আছে। তারপরে এটা কী বলেছে, জীবের শুষ্কজন বেড়ে যাওয়াকে কী বলা হয়, বৃদ্ধি বলা হয়, এটা হবে 4, ঠিক আছে। সুতরাং এই ছিল আমাদের ছক। এবারে 2 নম্বরে যে কোশ্চেনগুলো দিচ্ছে এর মধ্যে থেকে তোমরা কোনগুলো বেশি ভালো করে করবে, বারবারই বলেছি যেগুলো সালের কোশ্চেন, যেমন 10-এর দাগ আছে, এটা ভালো কোশ্চেন, ঠিক আছে। তারপরে 8-এর দাগটা করবে, 10-এর দাগ তো বললাম। তারপরে তোমরা যেটা করবে এখান থেকে তোমাদের এইবারের পরীক্ষার জন্য যেটা লাগবে সেটা হলো এই যে এটা, যৌনজন অজননের মধ্যে পার্থক্য, খুব গুরুত্বপূর্ণ। গ্রাফটিং, মিওসিস, কোষবন্ধনের সময় কোষের সঙ্গে এরা তোমরা এখান থেকে যৌনক্রমটা করতে পারো, ঠিক আছে। ব্যাস এখানে এইগুলো করলেই হবে, ঠিক আছে। আর বড় কোশ্চেন হিসাবে এইবারের পরীক্ষার জন্য তোমরা কোনগুলো করবে বলে দিচ্ছি। মাইক্রো প্রোপাগেশন পদ্ধতির ব্যাখ্যা, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং 2023 সালে অলরেডি এসেছে, দেখেছো। আর অজনজননের 5টি পদ্ধতি, যে 5টা পদ্ধতি তোমাদের বইতে লেখা আছে সেই 5টা পদ্ধতি তোমাদের কিন্তু করতে হবে ভালো করে। মিওসিসকে হ্রাস বিভাজন কেন বলা হয়, ঠিক আছে, এটা ভালো করে করতে হবে, সে মিওসিসকে হ্রাস বিভাজন কেন বলা হয়। তারপরে এই যে ফানের যৌনক্রম রেখাচিত্রের সাহায্যে ফানের যৌনক্রম দেখাতে হবে, স্বপ্রযোজক আর ইতর প্রযোজকের সুবিধা অসুবিধা, এটা ভালো করে করবে, ঠিক আছে। তারপরে এখান থেকে আজ যেটা করবে তোমরা, এটা তো প্রথম পরীক্ষায় হয়ে গেছে তোমাদের, এবং ফাইনাল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক, এটা ফাইনাল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হিসেবে থেকে যাচ্ছে, ঠিক আছে। আর এখান থেকে 18 দাগটা করবে,
আর মাইক্রো প্রোপাগেশনটা কীভাবে সম্পন্ন এটাও করতে হবে, ঠিক আছে। আর বড় কোশ্চেন হিসাবে তোমাদের তো দেওয়াই আছে যে মাইটোসিসের অ্যানাফেজ দশা যেটা আছে সেইটা, আর হচ্ছে ইউক্যারিওটিকের ক্রোমোজোমের পরিচ্ছন্ন চিত্র 4 দাগ, এই দুটো এখান থেকে বেসিক্যালি আসে, ঠিক আছে। এই তোমাদের বড় কোশ্চেন টোটালটা বলে দিলাম। এই ছিল আমাদের জীবনের প্রবাহতা চ্যাপ্টারের। আর জীবনের প্রবাহমানতা যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে কিন্তু যাবতীয় কোশ্চেনগুলো আমরা এখানে সলভ করে দিয়েছি। তোমাদের এই দ্বিতীয় পরীক্ষায় যেটা আছে সেটাও এখানে জনন থেকে শুরু হয়েছে এই চ্যাপ্টারটা, তো সেই জন্য কিন্তু একেবারে পুরোটা করে দিয়েছি। তো তোমাদের ফাইনালের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, ওই জন্য সবটা একেবারে করে দিয়েছি, তোমরা খাতায় লিখে নেবে সেটা। যাদের সাদরা বই নেই তারা খাতায় লিখে নেবে, যাদের সাদরা বই আছে তারা বইতে দাগিয়ে নেবে, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত থাকবে, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।